ভারতের বিচার বিভাগের যে কর্মসূচি প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কর্মসূচি বাতিল করে দিল বাংলাদেশ। অর্থাৎ এমন এক ভারতের প্রতি বিদ্বেষের বিষ, সেই বিষে বোধহয় নিজের পায়েই কুড়ুল মারছে বাংলাদেশ। ভারতের বিচার বিভাগের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করা হলো। ফেব্রুয়ারিতে 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে 50 জনের অংশ নেওয়ার কথা ছিল। বিচারক, ল অফিসাররা বাংলাদেশ থেকে এসে অংশ নেবেন ঠিক ছিল। বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক গতকাল এক নির্দেশিকা জারি করে, যেখানে এই কর্মসূচি বাতিলের ঘোষণা করা হয়েছে। তবে কেন বাতিল তা অবশ্য জানানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ, আর তাই মগজ ধোলাইয়ের আশঙ্কা করছেন তারা। তাই সফর বাতিল ইউনিট সরকারের। কিছু উস্কানি, কিছু ফাঁকা আস্ফালন পদ্মা পার থেকে হচ্ছেই। যেমন বাংলাদেশ ভারত সীমান্তের রাজবাড়ি এলাকা, সেখানে দেখা গেল সেনা মহড়া হচ্ছে। এই সেনা মহড়া কীরকম? বোমারু বিমান উড়িয়ে, ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছে। রাজবাড়িতে বাংলাদেশি সেনার মহড়া একেবারে ভারতের সীমান্ত লাগোয়া এলাকায়। অর্থাৎ কোথাও একটা ফাঁকা আস্ফালন। এইমাত্র বিমান বাহিনীর প্রস্তাবের বিমানসমূহ যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার জন্য তৃতীয়বারের মতো পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা যাচ্ছে ইতিমধ্যেই শত্রু সৈন্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র তৃতীয় বেতে প্রতিস্থাপন করেছে। এই ফাঁকা আস্ফালন, এই যুদ্ধ জিগির শোনা গেল বাংলাদেশের তদারকি সরকার মোহাম্মদ ইউনূসের মুখে। প্রশিক্ষণেই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। আর এই জঙ্গিদের চেরা করে কিছু মারাত্মক তথ্য পাওয়া যাচ্ছে। যেমন ধরা যাক আলিপুরদুয়ারের সাবস্টেশন একটি, সেই সাবস্টেশনে কড়াকড়াই করা হয়েছে নিরাপত্তা। কেন? তাহলে কি জঙ্গিদের নিশানায় ছিল এই সাবস্টেশন? রাজকুমার রয়েছেন আমার সঙ্গে ফোনে। রাজকুমার, একদমই হতবাক। দেখো, আলিপুরদুয়ারের যে সাবস্টেশন গুলি রয়েছে সেগুলো জঙ্গিদের নজরে রয়েছে এবং সেখানে নাশকতা ঘটানোর ছকও করা হয়েছে বলে এরকমটা কিন্তু খবর মিলছে। এবং এই খবরে কিন্তু যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর যে আধিকারিকরা, তারা ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার ঘুরে গেছে এবং আলিপুরদুয়ার ঘুরে আলিপুরদুয়ারের যে বীরপাড়া সাবস্টেশন, সেই সাবস্টেশনেও এনআইএ এর দল এসছে এবং তারা আসার পরেই কিন্তু যে জেলা বিদ্যুৎ দপ্তর, সেই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জেলার যতগুলো বিদ্যুতের সাবস্টেশন রয়েছে, আলিপুরদুয়ার জেলায় কিন্তু 16টি সাবস্টেশন রয়েছে। এই 16টি সাবস্টেশনেই সতর্কতা জারি করা হয়েছে। একেবারে কড়া পাহারা দেওয়া হচ্ছে এই সাবস্টেশন গুলোতে, কারণ জঙ্গিদের নজর এই সাবস্টেশন গুলোতে বলেই কিন্তু খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। অতন্দা, ধন্যবাদ। আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাত যোগ স্পষ্ট, অর্থাৎ জামাতের সদস্যরাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তদন্তকারীরা তো এরকমই মনে করছেন। কিভাবে তাদের এই ধারণা হচ্ছে জানবো। আমার সঙ্গে প্রণব রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে। প্রণব, দেখো, জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত যে তারিকুল ইসলাম 10 বছরের সশ্রম কারাদণ্ডে তোমার ইয়েতে ছিল, বহরমপুর সংশোধনাগারে ছিল। তাকে কিন্তু আজকে আসামের এসটিএফ, যে আসামের এসটিএফরা তারা আজকে সকালে আসে সেই তারিকুল ইসলামকে আসামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রীতিমতনভাবে প্রথমে যে সংশোধনাগারে যায়, তারপর বহরমপুর জেলা জজ কোর্টে এসেছে এবং তারিকুল ইসলামকেও নিয়ে আসা হয়েছে। তারপর কোর্টে প্রোটেকশন করে বিচারকের অনুমতি নিয়ে তারা কিন্তু রওনা দেবে আসামের পথে। এবং বিচারকরা, জঙ্গির যারা গোয়েন্দা, তারা জানতে পেরেছে এই যে তোমার কদিন আগেই আব্বাস আলীকে গ্রেপ্তার করেছিল আসাম এসটিএফ, এই আব্বাস আলীর সঙ্গে এই তারিকুল ইসলামের সম্পর্ক কিন্তু খুব নিবিড় ছিল। এবং এই আব্বাস আলী যে সময় তোমার বহরমপুর সংশোধনাগারে প্রায় 2.5 বছর জেলের মধ্যে ছিল একটি অপহরণের মামলা, সেই সময় কিন্তু এই জঙ্গি পার্ট, সেই পার্টটা কিন্তু নিয়েছিল এই তারিকুল ইসলামের কাছ থেকে। এবং তারপরেও যখন সে জামিনে মুক্ত পেয়ে
যায়, তারপর অনেকবারই আব্বাস আলী আসে তারিকুল ইসলামের সঙ্গে দেখা করতে, এবং আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য পেয়েছে। এবং এই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূলত যে সমস্ত জঙ্গিরা ছিল, উপস্থিত ছিল, তারা কিন্তু তারপর অনেকটাই গা ঢাকা দেয়। এবং এই আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্য নতুন করে যে মডিউল তৈরি হচ্ছে, সেই সমস্ত জঙ্গিদেরকে আবার কাজে লাগানোর ছিল মূলে। তাই সেই কারণে কিন্তু তারিকুল ইসলামকে আজকেই তোমার আসামে নিয়ে রওনা দেবে, তারপর আব্বাস আলীকে বসিয়ে সামনাসামনি জেরা করে আরও অনেক প্রচুর তথ্য পাওয়া যাবে বলে কিন্তু গোয়েন্দারা মনে করছেন। অতনু, আচ্ছা, ধন্যবাদ। পাসপোর্ট জালিয়াতিতে আরো এক পুলিশ, আগেরবার এক এসআই। এই এসআই এর কীর্তি আপনারা জানেন। আব্দুল হাই ঠিক কি করেছিলেন, কত টাকা কিভাবে প্রত্যেকটা পাসপোর্ট পিছু নিতেন। এবার একজন কনস্টেবলের নাম উঠে আসছে। এই কনস্টেবল কিভাবে জড়িত, কিভাবে পাসপোর্ট জালিয়াতিতে এই কনস্টেবল জড়িত? অমিত রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অমিত? সেটা 52টি পাসপোর্টের যে তথ্য উঠে এসছে এখনো পর্যন্ত আব্দুল হাইকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই জায়গায় 52টির বাইরেও প্রায় আরো শতাধিক পাসপোর্ট ইস্যু হয়েছে ভুয়ো নথি দিয়ে। সেই সমস্ত পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে কারচুপি বা পুলিশ ভেরিফিকেশনের যে কাজটাজি হয়েছে, তাতে আব্দুল ঘনিষ্ঠ এক কনস্টেবলের যোগ সাজসের তথ্য উঠে আসছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল, এমনটাই কলকাতা লালবাজার সূত্রে খবর। তিনি এই মুহূর্তে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রিজার্ভ পুলে তাকে পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য পায়, সেটা এখনো তদন্ত সাপেক্ষ, সেই কারণেই তাকে এখনো ক্লোজ করা হয়নি বা তাকে সরিয়ে দেওয়া হয়নি। তাকে পাসপোর্ট সেকশন থেকে সরিয়ে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের যে রিজার্ভ পুল রয়েছে সেখান থেকে সরানো হয়েছে। তদন্ত চলছে এই আব্দুল হাইয়ের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়টা কিন্তু এখন ইনভেস্টিগেশন বা তদন্তের পর্যায়ে রয়েছে। এবং আব্দুল হাই ছাড়াও তার অত্যন্ত ঘনিষ্ঠ এই কনস্টেবল ছাড়াও যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক প্রমাণ পুলিশ পেয়েছে, সমস্ত এই মুহূর্তে তদন্তের পর্যায়ে বলে লালবাজার সূত্রে আমি জানতে পারছি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফেরা 95 জন মৎস্যজীবী যারা জল সীমানা পার করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। তো বাংলাদেশের জেলে তারা বন্দী ছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর তারপর দুই দেশের মধ্যে কথা হয় এবং ওই 95 জন এবার ফিরছেন, ঘরে ফিরছেন তারা। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ তারা ফিরছেন। আর আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে একবার বিশ্বজিতের সঙ্গে কথা বলি। বিশ্বজিৎ, এই যে 95 জন ফিরছেন, এই 95 জনের পরিবার তারা কি বলছেন? হ্যাঁ দেখো, তারা কিন্তু দীর্ঘ উৎকণ্ঠার মধ্যে কিন্তু তারা দিন কাটাচ্ছিলেন। অবশেষে আজকে তারা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগরের যে মেলা ভূমি রয়েছে সেখানে কিন্তু তারা নেমে গিয়েছেন, তাদেরকে নামানো হয়েছে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু একটা স্বস্তির ছবি যেটা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে যে 95 যে মৎস্যজীবী এবং যে 6টি ট্রলার তাদেরকে কিন্তু গঙ্গাসাগরে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে এই মুহূর্তে যে মেডিকেল চেক আপ চলছে, 1 নম্বর যে ব্রিজ রয়েছে সেখানে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে পুলিশি নিরাপত্তার মধ্যে কিন্তু তাদের মেডিকেল চেক আপ চলছে। এবং এই চেক আপ করার পর কিন্তু তাদের শারীরিক কিছু খারাপ আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা পরিস্থিতি যেটা হলো, গতকাল এরা ভারতীয় যে ভারত বাংলাদেশ যে জলসীমানা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে হস্তান্তর হয় এবং যে উপকূলরক্ষী বাহিনী একই সঙ্গে হস্তান্তর হয় বাংলাদেশের 90 জন মৎস্যজীবীকেও। কারণ সেই 90 জন মৎস্যজীবীও ভুল করে জল সীমানা পার হয়ে ভারতে চলে এসেছিলেন, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হয় উপকূলরক্ষী বাহিনীর মাধ্যমে। দুই দেশের মৎস্যজীবী বিনিময় হয়। যে 95 ফিরে আসছেন, যে 95 জন ফিরে এসছেন, সেই 95 জনের সঙ্গে আজ দেখা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মুখ্যমন্ত্রী আজ গঙ্গাসাগরে, কখন জানবো। সরাসরি আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, দেখো, দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসছেন। মেলার প্রস্তুতি অবশ্যই তিনি খতিয়ে দেখতে আসবেন, কিন্তু তিনি গঙ্গাসাগরে হেলিপ্যাডে নেমে প্রথমেই বাংলাদেশ থেকে যে 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশ জলসীমানা পার করে গিয়েছিলেন, যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ঠিক রয়েছি সেই জায়গাতেই। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতে পাচ্ছ যে মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে এসে এখানে পৌঁছাবেন। পৌঁছে
পৌঁছেই এখানে মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুধু তাই নয়, এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন, বিশেষ করে যে সমস্ত মৎস্যজীবী যারা বাংলাদেশে চলে গিয়েছিলেন, যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এই মঞ্চ থেকে রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি এই মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও মুখ্যমন্ত্রী করবেন, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে যারা মৎস্যজীবীরা ফিরে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রথমে ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন, তারপর কপিলমুনি মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর মেলা প্রস্তুতি নিয়ে একটি সার্বিক পর্যালোচনা বৈঠক করবেন। মূলত তুমি জানো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছিলেন, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে এবারের মেলার নিরাপত্তাকে কেন্দ্র করে। আর তা নিয়েই আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিগুলি সেরে তিনি ফের একটি পর্যালোচনা বৈঠক করবেন। ফলত সব মিলিয়ে 8ই জানুয়ারি থেকে যে গঙ্গাসাগর মেলা শুরু হবে 17ই জানুয়ারি পর্যন্ত, তার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বাংলাদেশ থেকে যে 95 জন মৎস্যজীবী ফিরে এসেছেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আপনাদের মনে থাকবে যারা নিয়মিত নিউজ 18 বাংলা দেখেন, গত শনিবার থেকে আমরা আপনাদের ছবি দেখাচ্ছি, রাজ্যের বিভিন্ন জায়গার ছবি, শহরের ছবি, শহরতলির ছবি। আসলে কোন ছবি দেখাচ্ছি রাস্তার ছবি। সরকারি বাস প্রায় নেই বললেই চলে, বেসরকারি বাস আছে, এবং সেই বেসরকারি বাস যেহেতু হাতে গোনা, সরকারি বাস তো নেই প্রায়, তো সেই বাসে উঠতে একেবারে গলদঘর্ম অবস্থা, কোনো মতে পাদানিতে ঝুলে যাওয়া আসা করতে হয়। আর বেসরকারি বাসের ভাড়াও বেশি। তো এই অবস্থা তখন স্বাভাবিকভাবেই প্রশাসনের উপর দায় বর্তায় যে রাজ্যে সরকারি বাস নেই কেন, রোজ যারা যাওয়া আসা করেন কিভাবে যাওয়া আসা করবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি পরিবহন মন্ত্রীকে বলেন, রাস্তায় নেমে দেখুন, খোঁজ নিন কি অবস্থা, অফিস টাইমে একবার দেখুন কোথায় কোথায় সমস্যা। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শনি রবি আমরা লাগাতার এই ছবি দেখাতে থাকি যে রাস্তায় সরকারি বাস নেই, সরকারি বাস আছে কোথায়, ডিপোয়। আর তারপর এবার সরকারি বাস যাতে রাস্তায় নামে তার জন্য আজ থেকে পদক্ষেপ। যে পরিমাণে বাস ছিল রাস্তায়, বাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। বাস যন্ত্রণা রুখতে এবার পরিবহন দপ্তর দায়িত্ব নিয়েছে যে রাস্তায় বাড়তি সরকারি বাস নামবে। কোথায় কোথায় সরকারি বাস নামবে, কত পরিমাণে নামবে, আগামী দিনের কি পরিকল্পনা পরিবহন দপ্তরের, জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, 50% বেশি বাস পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবার পরিবহন দপ্তরের তরফে। শহরতলিতে ধাপে ধাপে বাস বাড়ানো হবে। সল্টলেক, নিউ টাউন, রাজারহাটের জন্য স্পেশাল ট্রিপের ব্যবস্থা করা হবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে শ্যামবাজার, পাঁচমাথার মোড়, রাসবিহারী, গড়িয়াহাট এবং হাওড়ায়, অর্থাৎ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে যেখান থেকে সবচেয়ে বেশি মানুষ নিয়মিত অফিস টাইমে যাওয়া আসা করেন, সেখানে যাতে বেশি পরিমাণে সরকারি বাস দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আজ থেকে এই রাস্তায় বাড়তি সরকারি বাস, 50%-এরও বেশি বাস পরিষেবা দেওয়ার কথা বলা হচ্ছে পরিবহন দপ্তরের তরফে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আজ থেকেই রাস্তায় বাড়তি সরকারি বাস, কোন কোন পয়েন্টে বেশি বাস দেওয়া হচ্ছে, কত পরিমাণ বাস দেওয়া হচ্ছে, আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরে?
শহরের উত্তর থেকে দক্ষিণ যাতে আরো বেশি মানুষ যাওয়া আসা করতে পারেন তার জন্য এদিকে রাসবিহারী গড়িয়ার যেমন ঠিক ওদিকে শ্যামবাজার। আবির আমার সঙ্গে রয়েছে। আবির, শোনা যাচ্ছে আমার কথা? না না না, আবিরের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। পরবর্তীতে আবিরের থেকে জানবো ঠিক কোথায় কোথায় কটা বাস বাড়তি আজ থেকে চললো। এবং এখানেই শেষ নয়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি নামবেন রাস্তায়। তিনি আজ থেকে রাস্তায় নামবেন, বিভিন্ন জায়গায় আজ তিনি দেখবেন বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলো অফিস টাইমে কি অবস্থা হয়, কোথায় কোথায় যাবেন। পরিবহন নিগমের আধিকারিক যারা রয়েছেন তারাও রাস্তায় নামবেন, জেলার বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাসের কি অবস্থা দেখবেন। আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি। সান্নিক, কোথায় কোথায় আজ বাস পরিষেবা কেমন তা দেখতে পরিবহন মন্ত্রী নামছেন রাস্তায়, কোথায় কোথায় যেতে পারেন সরেজমিনে দেখতে, কি মনে হয়? দেখো, এখনো পর্যন্ত পরিবহন দপ্তর সূত্রে যেটা খবর, সল্টলেক নিউ টাউন সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতে আজকে পরিবহন মন্ত্রী যেতে পারেন। শুধুমাত্র বাস পরিষেবা দেখা নয়, তার সঙ্গে সাধারণ নিত্যযাত্রী যারা তাদের সঙ্গে কথা বলা, তাদের ফিডব্যাক নেওয়া, সেই কাজেও কিন্তু আজকে তিনি নিজে ইনভলভ হয়ে সেই কাজটা তিনি করবেন। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর রয়েছে। শুধুমাত্র তিনি নন, তার পাশাপাশি পরিবহন সচিব সৌমিত্র মোহন তারও থাকার কথা রয়েছে আজকের এই ইন্সপেকশনে। এবং রাস্তাঘাটে বেরিয়ে, রাস্তাঘাটে সাধারণ মানুষ যারা বেরোন বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্টপ, সেখানে আমরা দেখি দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকা, তারপর সরকারি বাস না পেয়ে বেসরকারি বাসে চেপে বেশি ভাড়া দিয়ে তাদেরকে যাদের যাতায়াত করতে হয় তাদের সমস্যা বোঝার জন্য ঠিক কী পরিস্থিতি বর্তমানে রয়েছে সরকারি বাসগুলোর, বা সরকারি বাসের ট্রিপ বাড়ানোর যে চেষ্টা পরিবহন দপ্তরের তরফে করা হচ্ছে তা বাস্তবের মাটিতে কতটা ফলপ্রসূ হচ্ছে, সেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে আজকে পরিবহন মন্ত্রী তিনি বিকেলের পর বেরোবেন। শুধুমাত্র সল্টলেক বা নিউ টাউন এলাকার নয়, তার পাশাপাশি বিমানবন্দরের দিক থেকে যে বাসগুলো ইএম বাইপাস ধরে বিভিন্ন দিকে যায় সেই বাসগুলোর কি পরিস্থিতি, সেই সমস্ত কিছু কিন্তু আজকে একটা ব্লুপ্রিন্ট সেটার নেয়ার চেষ্টা করবেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবং আমরা দেখছি যে নিগম কর্তারা তারা বিভিন্ন জায়গায় নেমেছেন। আজ সকালের একটা ছবি দেখাই কোচবিহার ডিপোয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় খোঁজ নিলেন সরকারি বাস কটা চলছে, কটাই বা ডিপোয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা রুটিন পরিদর্শন বাড়ির সাথে করি। আজকে রাস্তায় নেমে আমরা যাত্রীদের সঙ্গে কিছু কথা বললাম, যাত্রীরা আমাদের কিছু ফিডব্যাক দিলেন, আমরা ড্রাইভার কন্ডাক্টরদের সঙ্গে কথা বললাম, আধিকারিকদেরকে নিয়ে আমি কথা বলে কোন রুটে কতটা গাড়ি চলে, অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম। যেটা বুঝতে পারলাম যে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে, এটা যাত্রী সকলেরই বক্তব্য। অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল। আমরা যেটা 8 ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে 15 মিনিট করার চিন্তা ভাবনা আমরা করছি। তবে এই যে রাস্তায় বাস কম আছে তার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত দেখা যাক যে বাসের পরিমাণ কম কেন। পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি রাস্তায় নামানো যাবে না, ফলে নতুন বাস কিনতে হবে। কিন্তু এই নতুন বাস কেনার যে বিপুল খরচ, সেই বিপুল খরচ বাস মালিকরা এখন দিতে রাজি নন। ফলত রাস্তায় বাসের সংখ্যা একের পর এক কমছে। যদিও পরিবহন নিগম দাবি করছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। বাসে বাদুড় ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না, আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে। এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে।
কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরও আমাদের 106টি নতুন ডিজেল বাস এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। এক দু মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা, এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায়নি। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ, এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা। সুন্দরবনে আজ ঘরে ফেরার গান। 95 জন মৎস্যজীবী যারা ভুল করে জলসীমা পার করে ট্রলার নিয়ে চলে গেছিলেন বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, তারা ফিরছেন আজ মুখ্যমন্ত্রীর থেকে তাদের ঘরে ফেরা। সেই খবর থাকবে বিরতির পর। সঙ্গে